প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে লাইভ ক্লাসে আছি। আমি মেহেদি হাসান, লেকচারার, রসায়ন বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আমি ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। রসায়ন বিভাগের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। আজকে ওই ক্লাসের পরবর্তী অংশটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। গত মিনিটে আমরা ফ্যারাডে সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা জানো যে সকল ধাতুসমূহের সক্রিয়তা সমান না। এক এক ধাতুর সক্রিয়তা, কোনো ধাতুর সক্রিয়তা বেশি, কোনো ধাতুর সক্রিয়তা আবার কম। তাহলে ধাতুগুলোকে যদি আমরা সক্রিয়তার ক্রমানুযায়ী ধারাবাহিকভাবে সজ্জিত করি বা সাজাই, তাহলে যে সিরিজটা তৈরি হবে তাকে বলা হবে ধাতুর সক্রিয়তা সিরিজ। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজে যে ধাতুর সক্রিয়তা বেশি সেটা উপরে যাবে, আর যে ধাতুর সক্রিয়তা কম সেটা নিচে যাবে। তাহলে এই অনুযায়ী যদি আমরা ধাতুর সক্রিয়তা সিরিজটাকে সজ্জিত করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, বোর্ডে দেখা যাচ্ছে সবার উপরে অবস্থান করতেছে লিথিয়াম ধাতু। উপরের দিকে ধাতুর সক্রিয়তা বেশি, লিথিয়াম মানে এর সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে পটাশিয়াম, তারপর বেরিয়াম, স্ট্রোনশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রনের পরে কিন্তু আমি কিন্তু আসলে এটা আসবে এটার নিচে, এই যে এই ধাতুটা আসবে এই জায়গায়, এখানে আসবে। যেহেতু নিচে জায়গা নাই, আমি এখানে লিখছি। তাহলে আয়রনের পরে সক্রিয়তা কার? ক্যাডমিয়াম, তারপরে কোবাল্ট, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, স্টিবিয়াম মানে অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড। তাহলে গোল্ডের সক্রিয়তা সবচেয়ে কম আর লিথিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি। এখন যে ধাতুর সক্রিয়তা বেশি সেই ধাতু সহজে জারিত হয় এবং জারণ বিক্রিয়ার মাধ্যমে সহজে কি হয়, ইলেকট্রন দান করে। এ কারণে তার জারণ বিভবের মানও কি হয়, বেশি হয়। যেমন দেখো, উপরের দিকে ধাতুর সক্রিয়তা বেশি হলে ধাতুর জারণ বিভবের মান বেশি। তাহলে লিথিয়ামের জারণ বিভবের মান সবচেয়ে বেশি, আর গোল্ড মানে স্বর্ণ বা সোনা এর জারণ বিভবের মান সবচেয়ে কম। এখন উপরের দিকে যদি জারণ বিভবের মান বৃদ্ধি পায়, তাহলে নিচের দিকে কি হবে? বিজারণ বিভবের মান বৃদ্ধি পাবে। উপরের দিকে জারণ বিভবের মান বৃদ্ধি পায়, নিচের দিকে আবার বিজারণ বিভবের মান বৃদ্ধি পায়। উপর দিকে জারণ বিভবের মান বৃদ্ধি পায়, নিচের দিকে বিজারণ বিভবের মান বৃদ্ধি পায়। ঠিক আছে? এখন আমরা কয়েকটা ধাতুর জারণ বিভব কি, বিজারণ বিভব কি, বা ধাতুর তড়িৎদ্বার বিভব কি সে সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এই ধাতুগুলোর প্রত্যেকটা ধাতুর জারণ বিভবের একটা নির্দিষ্ট মান আছে। প্রত্যেকটা ধাতুর জারণ বিভবের একটা নির্দিষ্ট মান আছে, আবার বিজারণ বিভবের নির্দিষ্ট মান আছে। তাহলে উপরের দিকে ধাতুর জারণ বিভব বেশি, আর নিচের দিকে ধাতুর কি বেশি? বিজারণ বিভবের মান বেশি। তাহলে আমরা দেখো, আমি কয়েকটা ধাতুর জারণ বিভবের মান লিখছি। এই জারণ বিভবের মান এগুলো বইয়েও আছে। যেমন লিথিয়াম ধাতুর, দেখো লিথিয়াম আয়ন, এটা দ্বারা কি বোঝায়? দেখো, লিথিয়াম আয়ন অর্থাৎ লিথিয়াম বাম পাশে অবলিকের চিহ্নের আগে বাম পাশে লিথিয়ামের জারণ মান ছিল 0, আর ডান পাশে জারণ মান কত? 1 +1। তাহলে জারণ মান কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এটা দ্বারা জারণ বিভব বোঝায়। ঠিক আছে? লিথিয়াম প্লাস আয়ন এর জারণ বিভবকে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি ই অফ লিথিয়াম প্লাস আয়ন। দেখো, বাম পাশে যদি ধাতু থাকে আর ডান পাশে ধাতব আয়ন থাকে, তাহলে বুঝবে এটা জারণ বিভব। হ্যাঁ, লিথিয়ামের জারণ বিভবের মান হলো প্লাস 3.04 ভোল্ট। তাহলে এই বিভবের মানটা সবচেয়ে কি বেশি। এখন লিথিয়ামের পরে কি আছে? পটাশিয়াম আছে। তাহলে পটাশিয়াম যদি দিই, পটাশিয়াম প্লাস আয়ন এর জারণ বিভব হবে ই অফ। এখন এর উপরে অনেক সময় দেখবে একটা গোলা দেওয়া হয়, উপরে একটা এগুলো, এটা দ্বারা বোঝায় যে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ অবস্থায় মানে
25°C তাপমাত্রায় এবং 1 atm চাপে 25°C তাপমাত্রায় এবং 1 atm চাপে জারণ বিভব বা বিজন বিভবের মান নির্ণয় করলে উপরে এই যে এই নট চিহ্ন দেওয়া হয়। মানে প্রমাণ অবস্থায় কি 25°C তাপমাত্রা বা 298 কেলভিন তাপমাত্রায় এবং 1 atm চাপে যদি জারণ বিভব বা বিজন বিভবের মান নির্ণয় করা হয় সেটাকে বলা হবে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব। তার মানে এই প্রমাণ জারণ বিভবকে প্রকাশ করার জন্য উপরে এই যে নট চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে পটাশিয়াম প্লাসের জারণ বিভবের মান ই নট কী হবে তাহলে পটাশিয়াম প্লাস আয়ন এর মানটা হলো সমান প্লাস 2.92 ভোল্ট। এই দেখতে পাচ্ছ তাহলে উপরে লিথিয়াম উপরে ছিল তাই জারণ বিভবের মান বেশি, পটাশিয়াম তার নিচে ছিল তাই জারণ বিভবের মান একটু কম, ঠিক আছে। এখন যদি আমরা ডট মানে বাকি মানগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারো, বইয়ের লিস্ট আকারে দেওয়া আছে। আমি আরও কয়েকটা ধাতুর জারণ বিভবের মান লিখব, ঠিক আছে। যেমন জিঙ্কের জারণ বিভবটা লিখবো আমরা, জিঙ্কের জারণ বিভব জিঙ্ক 2+ এর জারণ বিভব, এই মানটা আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তো ই নট জিঙ্ক 2+ আয়ন সমান প্লাস 0.76 ভোল্ট প্লাস 0.76 ভোল্ট। তারপরে আয়রন মানে লোহার জারণ বিভবের মান আয়রন 2+ এর জারণ বিভবের মান সমান হলো ই নট, এটার মান হবে ই নট আয়রন 2+ সমান হবে প্লাস 0.44 ভোল্ট। এখন কপারের জারণ বিভব অন্য ধাতু জারণ বিভব যা লিখে দিতেছি তা তোমরা মুখস্থ করবে, আর যা লিখে দেই নাই তা মুখস্থ করার দরকার নাই, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। কপারের জারণ বিভবটা দেখো তোমরা, কপার 2+ আয়ন কপার 2+ আয়ন এর জারণ বিভবের মান ই নট অফ কপার 2+ আয়ন মাইনাস 0.34 ভোল্ট। দেখতে পাচ্ছ এখানে যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো সবচেয়ে বেশি জারণ বিভবের মান কিন্তু উপরটা, এই যে এটা লিথিয়াম, আর নিচের দিকে জারণ বিভবের মান আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে। এখন জারণ বিভবের মান যদি তাহলে উপরের দিকের মান আমরা বলতে পারি যে উপরের দিকে কি বেশি, জারণ বিভবের মান বেশি, জারণ বিভব বেশি মানে কি সহজে জারিত হয়, আর সহজে জারিত হয় মানে কি সহজে বিক্রিয়া করে, সহজে নষ্ট হয় এবং সহজে ইলেকট্রন দান করে ধাতুটা ধীরে ধীরে কি হয় ক্ষয়প্রাপ্ত হয়। আর নিচের দিকে ধাতুটা সহজে জারিত হয় না, অর্থাৎ বিক্রিয়া করে না সহজে, ফলে সহজে নষ্ট হয় না। এ কারণে উপরের দিকে ধাতুর বেশি সক্রিয় আর নিচের দিকে ধাতুগুলো কম সক্রিয়। এখন ইলেকট্রোপ্লেটিংয়ের নাম শুনছো তোমরা, বা তড়িৎ প্রলেপনে কী করা হয়, বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। তাহলে উপরের দিকে ধাতুটা বেশি সক্রিয়, তাহলে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন জিঙ্কের উপর তামার প্রলেপ দেওয়া হয়, বা জিঙ্কের উপর দস্তার উপর নিকেলের প্রলেপ দেওয়া হয়, তোমরা জানো যে। তাহলে বেশি সক্রিয় ধাতু কোনটা, উপরের ধাতু, আর কম সক্রিয় ধাতু কোনটা, নিচের ধাতু। তাহলে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হবে ইলেকট্রোপ্লেটিং। তবে অবশ্যই সেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ যে ধাতুর উপর যে ধাতুর প্রলেপ দিতে হবে, যে ধাতুটাকে ব্যবহার করবা মানে প্রলেপ হিসেবে ব্যবহার করবা তাকে রাখবা অ্যানোডে, আর যার উপর প্রলেপ সৃষ্টি করবা সেটাকে রাখবা ক্যাথোডে। ফলে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে ধাতুটা ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে আসবে, দ্রবণ থেকে ক্যাথোডের উপর গিয়ে সঞ্চিত হবে। ফলে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ সৃষ্টি হবে। হ্যাঁ, এভাবে আসলে দেখবা বাজারেও ইমিটেশনের জিনিস কিনতে পাওয়া যায়, যে বিশেষ করে তামার তৈরি জিনিসের উপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয় বা রূপার প্রলেপ দেওয়া হয়। তাহলে ভিতর দিক দিয়ে তামা বা ভিতর দিক দিয়ে কম সক্রিয় ধাতু, আর যেটা ভিতর দিক দিয়ে বেশি সক্রিয় ধাতুর মূল্য কম আর কম সক্রিয় ধাতুর মূল্য বেশি। যেমন তামার দাম কম কিন্তু স্বর্ণের দাম বেশি। কেন স্বর্ণের দাম বেশি? স্বর্ণ কম সক্রিয়, যে ধাতু কম সক্রিয় তার মূল্য বেশি। হ্যাঁ, এবং যেমন স্বর্ণের কেন মূল্য বেশি? সেটা কম সক্রিয়, সহজে নষ্ট হয় না, সহজে জারিত হয় না, বিক্রিয়া করে না, মরিচা পড়ে না, দেখতে চকচক করে, অনেক দিন পর্যন্ত উজ্জ্বল্য বা ধাতব দ্যুতি দূরে রাখতে পারে। এর জন্য স্বর্ণের দাম বেশি, কারণ স্বর্ণ সবচেয়ে কম সক্রিয় ধাতু। ঠিক আছে, এখন এই জারণ বিভব থেকে কীভাবে আমরা বিজারণ বিভবে কনভার্ট করতে পারবো সে সম্পর্কে আলোচনা করবো। দেখো, এই মানগুলো জারণ বিভব, এই মানগুলো তোমাদের কয়েকটা মান মুখস্থ করতে হবে, এখন
জারণ বিভব থেকে বিজারণ বিভবের মান কীভাবে নেব? তুমি মনে করো একটা ধাতুর জারণ বিভবের মান তোমার কাছে দেওয়া আছে, এখন তুমি কীভাবে বিজারণ বিভবের মান জানবা? জারণ বিভব আর বিজারণ বিভব সম্পূর্ণ আসলে বিপরীত। যেমন জারণ বিভবের মান যদি +3.04 ভোল্ট হয়, বিজারণ বিভবের মান হবে -3.04 ভোল্ট, অর্থাৎ মান সমানই থাকবে, শুধু চিহ্নটা বিপরীত হবে। একটা ধাতুর জারণ বিভব আর বিজারণ বিভবের মান সমানই থাকে, শুধু চিহ্নটা কি হয়, বিপরীত হয়। যেমন দেখো, এখন যদি আমরা এটাকে বলি যে বিজারণ বিভব বি, তাহলে জারণ বিভবকে বিজারণ বিভবে মানায়। আমি একটা ধাতু দেখাই, এগুলি মুছে দিই, যে কোনো একটা ধাতু দেখাই, মনে করো লিথিয়ামটাই। লিথিয়ামটাই দেখাচ্ছি। এখন যদি বলি যে লিথিয়াম, এটাকে লিথিয়াম ধাতু বলা যাবে, লিথিয়াম প্লাস আয়নের এর বিজারণ বিভব এর মান কত হবে? এখন দেখো, জারণ বিভব যখন প্রকাশ করছিলাম, ধাতুটাকে আগে, ধাতব আয়নটাকে পরে লিখছিলাম, অর্থাৎ বাম পাশে ধাতু, ডানে ধাতব আয়ন। আর বিজারণ বিভব যখন লিখবো তখন লিখবো ইনট, দেখো ইনট ধাতব আয়ন আগে, ধাতুটাকে পরে। বুঝছো কিনা দেখো, এটা ছিল ধাতু থেকে ধাতব আয়ন, আর এটা হচ্ছে ধাতব আয়ন তারপরে ধাতু, ঠিক আছে? বিজারণ বিভবকে এইভাবে বিজারণ বিভব প্রকাশের জন্য আগে ধাতব আয়ন লিখতে হবে, তারপরে ধাতু লিখতে হবে। আর জারণ বিভব প্রকাশের সময় আগে ধাতু লিখতে হবে, তারপরে ধাতব আয়ন লিখতে হবে। যদি আমরা এইভাবে চিন্তা করি, দেখো আগে জারণ মান, লিথিয়ামের কোনো জারণ মান ছিল না মানে জিরো থেকে +1 হয়েছে জারণ মান, তাহলে বাড়ছে মানে জারণ বিভব। আর এটা দেখো, আগে বাম পাশে ছিল +1, প্লাস মানে +1, আর ডান পাশে কিছু নাই মানে 0, ডান পাশে কিছু নাই মানে কত, 0 ধরতে হবে। তাহলে +1 থেকে 0 হয়েছে, তার মানে কমছে, জারণ বিভব যেহেতু কমছে, সুতরাং এটা বিজারণ বিভব। এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে জারণ বিভবের মান যদি +3.04 ভোল্ট হয়, বিজারণ বিভবের মান হবে -3.04 ভোল্ট। তার মানে একটা ধাতুর জারণ বিভব আর বিজারণ বিভবের মান সমানই থাকবে, শুধু চিহ্নটা কি হবে, বিপরীত হবে। এ কথা মনে রাখবা। তাহলে পরীক্ষায় যদি তোমার জারণ বিভব দেওয়া থাকে, তুমি ইচ্ছা করলে বিজারণ বিভব নিতে পারবা, বিজারণ বিভব দেওয়া থাকলে জারণ বিভব নিতে পারবা, এবং গাণিতিক সমস্যার সমাধান করতে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? দেখো, এখন দেখবো আমরা তড়িৎদ্বার বিভব কি। তড়িৎদ্বার বিভব, ইলেকট্রোড পটেনশিয়াল, তড়িৎদ্বার বিভব হলো ইলেকট্রোড পটেনশিয়াল। এখন যে কোনো একটা ধাতুকে তার ওই ধাতুর লবণের জলীয় দ্রবণে বা ওই ধাতুর আয়নের জলীয় দ্রবণে যদি নিমজ্জিত করি আমরা, ধাতু এবং ওই দ্রবণের স্পর্শতলে এক ধরনের বিভব সৃষ্টি হয়, সেই বিভবকে আমরা বলি তড়িৎদ্বার বিভব। যেমন দেখো, মনে করো একটা পাত্রে, যে কোনো একটা পাত্রে, পাত্রে জিঙ্ক ধাতুকে, এটা একটা জিঙ্কের দণ্ড, জিঙ্ক ধাতুর একটা দণ্ড। এই দণ্ডটিকে আমরা জিঙ্কের লবণ কি, জিঙ্ক সালফেট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক ফসফেট, তাহলে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করি। মনে করো দ্রবণটা হবে জিঙ্ক সালফেট, মানে জিঙ্কের লবণ, জিঙ্ক সালফেট দ্রবণ। তাহলে জিঙ্ক ধাতুকে জিঙ্ক সালফেট দ্রবণে আমরা নিমজ্জিত করলাম। তাহলে ধাতুর পৃষ্ঠতল কোনটা, এই যে এটি হচ্ছে ধাতুর কি, পৃষ্ঠতল এবং দ্রবণ যেখানে স্পর্শ করবে, এই পৃষ্ঠতলে স্পর্শ করবে, সেখানে এক ধরনের বিভব সৃষ্টি হবে। সেই বিভবটাকে বলবো আমরা তড়িৎদ্বার বিভব। কার? জিঙ্কের তড়িৎদ্বার বিভব। তাহলে সংখ্যাটা কী হবে, কোনো ধাতুকে, যে কোনো ধাতুকে তার লবণের দ্রবণে নিমজ্জিত করলে ধাতু এবং ওই দ্রবণটার স্পর্শতলে যে বিভব সৃষ্টি হয়, এখানে এক ধরনের বিভব সৃষ্টি হবে, যে এই জায়গায় স্পর্শতলে এক ধরনের বিভব সৃষ্টি হবে। এই বিভবটাকে বলবো আমরা কি, তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব দুই প্রকার, জারণ বিভব এবং বিজারণ বিভব। এখন দেখো, যদি এখানে জারণ বিক্রিয়া ঘটে তাহলে সেটাকে বলবো আমরা জারণ বিভব, আর যদি এখানে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে বলবো আমরা বিজারণ বিভব, ঠিক আছে? তাহলে
এখন ধাতুর সক্রিয়তা যদি বেশি হয় তাহলে জারণ বিক্রিয়া ঘটে, তখন তাকে বলি আমরা জারণ বিভব। আর ধাতুর সক্রিয়তা যদি কম হয় তাহলে সাধারণত অন্য একটা বেশি সক্রিয় ধাতুর সাথে যুক্ত করা থাকার সময় সেখানে বিজারণ বিক্রিয়া ঘটে। যেমন মনে করো জিঙ্ক ধাতুকে, জিঙ্ক এটা হলো জিঙ্ক এবং জিঙ্ক সালফেট মিলে একটা এই অংশটাকে বলবো আমরা একটা অর্ধকোষ, এটাকে বলবো একটা অর্ধকোষ, ঠিক আছে। এই অর্ধকোষটাকে যদি আমরা আরেকটা তার দিয়া আরেকটা অর্ধকোষের সাথে সংযুক্ত করি, এটা আরেকটা পাত্র নিলাম, আরেকটা পাত্র নিয়ে আরেকটা অর্ধকোষের সাথে সংযুক্ত করলাম। মনে করেন এখানে কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করলাম। এই দ্রবণটা হবে কপার সালফেট দ্রবণ, আর হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ। মাঝখানে একটা লবণ সেতু দ্বারা যুক্ত করে দিই তাদেরকে, লবণ সেতু, মাঝখানে একটা সংযোগ নল, লবণ সেতু হলো একটা সংযোগ নল, ঠিক আছে, যুক্ত করে দিলাম। দেখো সে লবণ সেতু। এখন প্রশ্ন হলো, দেখো দুইটা ধাতু আছে, একটা হচ্ছে জিঙ্ক ধাতু, একটা হচ্ছে কপার ধাতু। এখন বলো তো তোমরা দেখি ধাতু সক্রিয়তা সিরিজে কোন ধাতুর সক্রিয়তা বেশি? নিশ্চয়ই তোমরা বলবে যে জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি, কারণ জিঙ্ক ধাতু সক্রিয়তা সিরিজে উপরে ছিল, এ কারণে সক্রিয়তা বেশি, আর কপার ধাতু সক্রিয়তা সিরিজের নিচে ছিল, এ কারণে সক্রিয়তা কম। তাহলে যেহেতু এটা সক্রিয়তা বেশি, এখানে জারণ বিক্রিয়া করবে, আর কপার ধাতুর সক্রিয়তা কম, এখানে বিজারণ বিক্রিয়া করবে। তাহলে যেহেতু এখানে জারণ বিক্রিয়া করবো, একে বলবো আমরা জারণ অর্ধকোষ। আর যেহেতু এখানে বিজারণ বিক্রিয়া করবো, সুতরাং একে বলবো আমরা, এই অংশটাকে বলবো বা এই পাত্রটাকে বলবো আমরা বিজারণ অর্ধকোষ। আমরা দুইভাবে মনে রাখতে পারি, এগুলো সক্রিয়তা সিরিজের জিঙ্ক উপরে, এই কারণে জিঙ্কে জারণ বিক্রিয়া করবে, ফলে জারণ অর্ধকোষ। আর যদি মনে রাখি না জিঙ্কের জারণ বিভব বেশি, জিঙ্কের জারণ বিভব ছিল কত, +0.76 ভোল্ট, জারণ বিভব বেশি, ফলে এখানে জারণ বিক্রিয়া করবে। আর কপারের জারণ বিভব কম, কপারের জারণ বিভব ছিল -0.34 ভোল্ট, সুতরাং এটা কম, ফলে এখানে জারণ বিক্রিয়া ঘটবে না, ফলে বিজারণ বিক্রিয়া ঘটবে, ফলে তাকে বলবো আমরা বিজারণ অর্ধকোষ। আর এই দুইটা অর্ধকোষ মিলে, অর্ধকোষকে যে বৈদ্যুতিক তার দ্বারা সংযুক্ত করে দিলাম, সংযুক্ত করে দেওয়ার পরে এখানে যদি ইচ্ছা করো একটা গ্যালভানোমিটার লাগাইতে পারো, অ্যামিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, যা খুশি লাগাইতে পারো। মনে করো একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, জি দিয়ে গ্যালভানোমিটার, বি দিলে ভোল্টমিটার, আচ্ছা লাগাই দিয়া লবণ সেতু দ্বারা সংযুক্ত করে দিলাম। দেওয়ার পরে এই যে অংশটা হইলো, পুরো দুইটা অংশকে মিলে আমরা বলবো এটাকে পূর্ণকোষ। অর্থাৎ চিত্র, এটা কিসের চিত্র? এটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ। এটাকে গ্যালভানিক কোষ বা এটাকে আমরা বোল্টার কোষও বলি, বোল্টার কোষ। এখন এই কোষের কি হয় দেখো, এখানে কিন্তু কোনো ব্যাটারি আমরা সংযুক্ত করি নাই। মনে রাখবা তড়িৎ কোষ দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। ইলেকট্রোলাইটিক কোষ হলো যদি এখানে ব্যাটারি সংযুক্ত করে দেওয়া হয় এবং একটা পাত্রে এক দ্রবণের দুইটা অ্যানোড এবং ক্যাথোডকে নিমজ্জিত করা হয়, একই দ্রবণে নিমজ্জিত করা হয়, অর্থাৎ একটা কক্ষ থাকে, তখন তাকে, এবং ব্যাটারি যদি না থাকে তখন তাকে বলি আমরা ইলেকট্রোলাইটিক কোষ বা তড়িৎ বিশ্লেষক কোষ। আর যদি ব্যাটারি না থাকে এবং পাত্র যদি দুইটা থাকে, এই যে একটা পাত্র দুইটা পাত্র এবং লবণ সেতু দ্বারা সংযোগ দেওয়া হয়, তখন তাকে আমরা বলি কি গ্যালভানিক কোষ। তাহলে এই দুইটা কোষ নিয়ে তোমাদেরকে একটু আমি আলোচনা করতে চাচ্ছি। দেখো আমি দুইটা কোষ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখো পাশাপাশি দুইটা কোষের নিয়ে তুলনা করব আমরা। দেখো তড়িৎ কোষ দুই প্রকার, এই দুই প্রকার কোষকে আমি মাঝখানে ভাগ করে, মাঝখানে দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে দুই পাশে দুইটা কোষ নিয়ে আলোচনা করব। বাম পাশে হলো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ,
বা ইলেকট্রোলাইটিক কোষ, ইলেকট্রোলাইটিক কোষ। আর ডান পাশে হলো গ্যালভানিক কোষ। ঠিক আছে, তাহলে তড়িৎ কোষ দুই প্রকার, হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ, আর হচ্ছে ডান পাশে হলো গ্যালভানিক কোষ। এখন এই কোষটা হলো, এটাকে আমরা বলি ব্র্যাকেটে বলি এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রকোষ্ঠ মানে কক্ষ, একটা কক্ষ থাকবে শুধু, প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বিশিষ্ট হয়। আর এটা হলো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। বিশিষ্ট হয় অর্থাৎ কক্ষ এটার দুইটা থাকবে। এখন একুশের যেমন এখানে আমি দুইটা চিত্র আঁকি পাশাপাশি। তুমি যদি একই পাত্র, একটা পাত্র নাও, যে কোনো একটা পাত্র নিলাম, শুধু একটা পাত্র নিলাম, এটা কাচের পাত্র হইতে পারে, সিরামিকের পাত্র হইতে পারে, চীনামাটির পাত্র হইতে পারে, নিয়া একটা দ্রবণ নিলাম, যে কোনো একটা দ্রবণ নিলাম। সাধারণত দ্রবণটা কীভাবে নেব সেসব তার একটা নিয়ম আছে। জিঙ্ক মনে করো এখানে আছে, মনে করো নিকেল দণ্ড, এই দণ্ডটার নাম নিকেল দণ্ড মনে করো। আর এখানে আরেকটা দণ্ড নিমজ্জিত করলাম, এটা হচ্ছে জিঙ্ক দণ্ড। এখন এখানে কিন্তু ব্যাটারি সংযুক্ত করতে হবে। এই তড়িৎ বিশ্লেষক কোষে ব্যাটারি সংযুক্ত করা হয়। এই যে এটা হচ্ছে বৈদ্যুতিক তার, এটা হচ্ছে দণ্ড, আর এটা হচ্ছে বৈদ্যুতিক তার। তার দিয়া ব্যাটারি বড় দাগ দ্বারা প্লাস বোঝায়। এই যে বড় একটা দাগ আছে, বড় দাগ দ্বারা ব্যাটারির প্লাস প্রান্ত বোঝায়, আর ছোট দাগ দিলে ব্যাটারির মাইনাস প্রান্ত বোঝায়। বড় দাগ প্লাস প্রান্ত, ছোট দাগ মাইনাস প্রান্ত, আবার প্লাস মাইনাস। একটা থাকলে কোষ, অনেকগুলো থাকলে ব্যাটারি বলি আমরা। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ইচ্ছা করলে একটা গ্যালভানোমিটার বা অ্যামিটার আমরা দিতে পারি, দিয়ে ইচ্ছা করলে একটা চাবি দিতে পারি, চাবি। চাবিকে দিলাম মনে করো গ্যালভানোমিটার বা অ্যামিটার দিতে পারি ইচ্ছা করলে। প্লাস প্রান্ত, বড় দাগ দ্বারা প্লাস প্রান্ত, আর ছোটো দাগ যেদিকে দিকে মাইনাস প্রান্ত, এটাকে বলবো আমরা কি ব্যাটারি। আর একটা অংশ থাকলে কোষ। ঠিক আছে, ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যেটা যে দণ্ডটা যুক্ত থাকবে তাকে বলি আমরা অ্যানোড। আবার বলছি, ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত থাকবে, দেখো এই নিকেল দণ্ডটা তারের মাধ্যমে প্লাস প্রান্তের সাথে যুক্ত আছে, সুতরাং এটা অ্যানোড মানে প্লাস প্রান্ত। আর জিঙ্ক দণ্ডটা দেখো এই তারের মাধ্যমে এই চাবিটা যখন সংযুক্ত করে দেব তখন কার সাথে নিমজ্জিত হয়েছে, মাইনাস প্রান্তের সাথে নিমজ্জিত আছে, সুতরাং এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড মানে কি মাইনাস প্রান্ত। আর যে দ্রবণটা ব্যবহার করব, অ্যানোড যদি নিকেল হয় তাহলে দ্রবণটাকে দিতে হবে নিকেল সালফেট দ্রবণ। দ্রবণটা হবে কি দ্রবণ? এই দ্রবণটা নিকেল সালফেট দ্রবণ। অর্থাৎ অ্যানোড যে ধাতু সে ধাতু সালফেট দ্রবণে নিমজ্জিত করতে হবে। অ্যানোড যদি জিঙ্ক হইতো তাহলে জিঙ্ক সালফেট দ্রবণ নিতে হবে। যেহেতু অ্যানোড নিকেল দণ্ড তাই নিকেল সালফেট দ্রবণ নিলাম আমরা। এটা কিসের চিত্র? এই চিত্র রয়েছে তড়িৎ বিশ্লেষক কোষ। হ্যাঁ, এখন আর দেখো এখানে কক্ষ একটা বা প্রকোষ্ঠ একটা দ্রবণ, এক দ্রবণে অ্যানোড এবং ক্যাথোডকে নিমজ্জিত করা হয়েছে। আর এই ক্ষেত্রে দুই প্রকোষ্ঠ থাকবে মানে কক্ষ বা প্রকোষ্ঠ দুইটা থাকবে, দুইটা কক্ষে দুইটা দণ্ডকে নিমজ্জিত করতে হবে। যেমন দেখো এটা একটা কক্ষ, এটা একটা বাম পাশে আঁকি, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, দুইটা কক্ষ। এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, দুইটা দণ্ড নিমজ্জিত করলাম দুই কক্ষে, দুইটা দণ্ড থাকবে। ধরলাম এটা হচ্ছে ধরলাম জিঙ্ক দণ্ড, এটা ধরলাম কপার দণ্ড। এই দণ্ড দুটাকে আমরা বৈদ্যুতিক তার, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার এবং চাবি দ্বারা যুক্ত করে দিলাম। চাবি হলো এরকম, চাবিকে
এবং দেখো এটা হচ্ছে জারণ অর্ধকোষ, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ, কারণ এই ধাতু সক্রিয়তা বেশি। এটা বলবো জারণ অর্ধকোষ, অর্ধকোষ, এটা হলো বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষ। আর জিঙ্ক দণ্ড কোথায় দ্রবণ থাকবে? জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত থাকবে। জিঙ্ক সালফেট দ্রবণ, যে ধাতু তার সালফেট দ্রবণে নিমজ্জিত থাকবে। কপার দণ্ড কপার সালফেট দ্রবণে নিমজ্জিত থাকবে। কপার সালফেট দ্রবণ নিমজ্জিত থাকবে। এবং দেখো তাহলে কক্ষ করে যে দুই প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠ, এখন এই কক্ষ দুইটাকে এই জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষের মধ্যে একটা সংযোগ দিতে হবে, পরোক্ষ প্রকৃতির সংযোগ। সংযোগটা হচ্ছে লবণ সেতু। এই লবণ সেতু দিয়ে মানে ইউ আকৃতির একটা কাঁচনলে লবণের জলীয় দ্রবণ ভর্তি করতে হবে। ইউ আকৃতির কাঁচনলে, যে ডিও আকৃতির একটা কাঁচনল, কাঁচনলের ভিতরে লবণটাকে পানির সাথে মিশায়া দ্রবণ তৈরি করা হয়। লবণের জলীয় দ্রবণ তৈরি করতে হবে, তৈরি করে তারপরে ইউ আকৃতির কাঁচনলের ভিতরে প্রবেশ করে দুই মুখ তোলা দ্বারা বন্ধ করে দিতে হবে। তোলা দ্বারা বন্ধ করে তারপর পরোক্ষ প্রকৃতির একটা উল্টা করে সংযোগটা প্রদান করা হয়। এই সংযোগটার নাম হলো লবণ সেতু, সল্ট ব্রিজ। হ্যাঁ, এটাকে বলবো আমরা কি? গ্যালভানিক কোষ। এখন দেখো এই দুইটার মধ্যে কাজ কি, মানে মূল উদ্দেশ্যটা কি, বা এই দুইটা কোষের মূল ভূমিকা কি? এই কোষের কাজ হলো বাইরে থেকে, দেখো ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষে ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই বিদ্যুৎ বাইরে থেকে আমরা চালনা করছি, কারণ এই কোষটা বিদ্যুৎ তৈরি করতে পারে নাই বলে ব্যাটারি দেওয়া হয়েছে বাইরে থেকে। এই বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে, আর ব্যাটারি যদি না দেয়, আমরা বাইরে থেকে এসি কারেন্ট যদি আমরা দেই, সরাসরি বিদ্যুতের লাইন থেকে কারেন্ট দিই, তাও হবে কিন্তু। তাহলে মানে এই কোষে, তড়িৎ বিশ্লেষক কোষে বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়। এখন যদি ব্যাটারি না দিতাম বা বিদ্যুৎ উৎস যদি না দিতাম, তাহলে এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। ব্যাটারি না দিলে এখানে কোনো বিক্রিয়া ঘটে না। ফলে বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে, ব্যাটারির মাধ্যমে বা বিদ্যুৎ উৎসের মাধ্যমে বিদ্যুৎ চালনা করে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তখন যে কোষটা তৈরি হবে সেই কোষটার নাম হলো তড়িৎ বিশ্লেষক কোষ। যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, বা ইলেকট্রোপ্লেটিং করা হয়, এক ধাতুর পর এক ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, তাকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষক কোষ। এই কোষের বৈশিষ্ট্য হলো, তুমি চেনার সহজ পদ্ধতি হলো, এই কোষে কী থাকবে? এই যে ব্যাটারি থাকবে। ব্যাটারি থাকলে এই কোষটা কি? তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ। কথাটা মনে রাখবা, ব্যাটারি থাকলে। গ্যালভানোমিটার নাও থাকতে পারে, গ্যালভানোমিটার থাকুক না থাকুক, গ্যালভানোমিটার না থাকলে কোনো অসুবিধা নেই। গ্যালভানোমিটার থাকলে কি সুবিধা? কি সুবিধা হলো, বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে তা তুমি বুঝতে পারবা। যদি এটা কাটা ডান দিকে করে, তাহলে ডান দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কাটা বাম দিকে করলে বাম দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু গ্যালভানোমিটার না দিলেও সমস্যা নাই। চাবি দিতে পারো, না দিতে পারো, এটা সমস্যা নেই। চাবি দিলে তুমি সুইচ অন অফ করতে পারবা, চাবি না দিলে সুইচ অন অফ করতে পারবে না। কিন্তু ব্যাটারি অবশ্যই বাধ্যতামূলক, ব্যাটারি দিতেই হবে। কোথায়? তড়িৎ বিশ্লেষক কোষে। তার মানে বাইরে থেকে ব্যাটারি বা বিদ্যুৎ উৎসের মাধ্যমে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার প্রক্রিয়ার নাম হলো তড়িৎ বিশ্লেষণ। আর এই তড়িৎ বিশ্লেষণ যেখানে করা হয় সেটার নাম হলো তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ। আর গ্যালভানিক কোষ, দেখো যে কোষে রাসায়নিক বিক্রিয়ার শক্তি থেকে, এখানে দেখো ব্যাটারি আমরা দিই নেই, এখানে কোনো ব্যাটারি নাই, দেখতে পাচ্ছ। আর বাম পাশেটাতে ব্যাটারি আছে, তাহলে ব্যাটারি নাই মানে কোনো বিদ্যুৎ দেই নেই। কোথায়? গ্যালভানিক কোষে বাইরে থেকে কোনো বিদ্যুৎ উৎস দেই নেই বা কোনো ব্যাটারিও দেয় নেই। ফলে এই কোষ নিজে নিজেই বিক্রিয়া হবে। যেমন দেখো, কপার ধাতু অপেক্ষা জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি, ফলে এটা এখানে জারণ বিক্রিয়া করবে, এখানে বিজারণ বিক্রিয়া করবে। ফলে এখানে জারণ বিভব সৃষ্টি হবে, এখানে বিজারণ বিভব সৃষ্টি হবে। দুইটা অর্ধকোষের বিভবের পার্থক্য সৃষ্টি হবে, ফলে সেখানে নিজে নিজেই বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে যে কোষের রাসায়নিক বিক্রিয়ার শক্তি থেকে নিজে নিজেই স্বতঃস্ফূর্তভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে রাসায়নিক বিক্রিয়ার শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। তুমি যদি এখানে একটা বাল্ব দাও, বাল্বটা জ্বলবে, ঠিক আছে? যে কোষে রাসায়নিক বিক্রিয়ার শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় বা উৎপাদন করা যায়, তাকে বলবো আমরা গ্যালভানিক কোষ। আর এই কোষটার সংখ্যা কি? যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে, সেই কোষটাকে বলবো আমরা ইলেকট্রোলাইটিক কোষ। তারপরে আরও পার্থক্য হলো, এই কোষে ব্যাটারি থাকে, এই কোষে ব্যাটারি থাকে না। তাহলে তারপরে আরও পার্থক্য দেওয়া যায় যে তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষে জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, মানে নিজে নিজে কোনো বিক্রিয়া ঘটে না বলেই বাইরে থেকে ব্যাটারি দিয়ে বিদ্যুৎ বিক্রিয়া ঘটাইতে হয়। এই কোষে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে ঘটে না। আর গ্যালভানিক কোষে তো বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে বলেই ব্যাটারির কোনো প্রয়োজন হয় নাই বা বিদ্যুতের কোনো প্রয়োজন হয় নাই, ঠিক আছে? বরং এই কোষটা নিজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ বিদ্যুৎ শক্তি ব্যয় করে, ব্যাটারি থেকে ব্যয় করে, আর গ্যালভানিক কোষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে।
আরও পার্থক্য হলো এই কোষে দেখো অ্যানোডটা প্লাস, মানে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক কোষে অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস, তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক কোষে অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস। আর গ্যালভানিক কোষে দেখো, গ্যালভানিক কোষে অ্যানোড হবে মাইনাস, ক্যাথোড হবে প্লাস। বাম পাশেটা অ্যানোড, এটা হবে অ্যানোড হবে মাইনাস, আর ডান পাশের ক্যাথোডটা হবে প্লাস, এটা অ্যানোড, আর এটা হলো ক্যাথোড। অনেকবার বাম পাশেরটাকে অ্যানোড ধরা হয়, বা যে দুইটা অর্ধকোষ থাকবে বাম পাশেরটাকে কি অ্যানোড ধরা হয়। তাহলে এই কোষে অ্যানোড মাইনাস। এখন প্রশ্ন হলো এটাতে অ্যানোড প্লাস কেন? প্লাস কারণ হলো অ্যানোডটা তো সরাসরি প্লাস দণ্ডের সাথে যুক্ত আছে, এই কারণে প্লাস। এবং এটা এখানে তো কোনো ব্যাটারি দেয় নেই, আর ডান পাশে গ্যালভানিক কোষে তো কোনো ব্যাটারি আমরা দেই নেই। এখন এই কোষ বিদ্যুৎ শক্তি যেহেতু ব্যয় করে আর এই কোষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, দুইটার কাজ কিন্তু দুই রকম, তাহলে দুইটার বিক্রিয়াও কিন্তু মানে ভিন্ন হবে। দুইটার বিক্রিয়া একরকম হবে না, বিক্রিয়া ভিন্ন হবে, ফলে শক্তি রূপান্তরের প্রক্রিয়াটাও ভিন্ন। এই কোষ বিদ্যুৎ শক্তি ব্যয় করে আর এটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, এই কারণে এখানে অ্যানোডটা কি মাইনাস, ক্যাথোডটা কি দিতে হয়, প্লাস হিসেবে দিতে হয়। এখন এই কোষের যে গ্যালভানিক কোষের অনেকগুলো ডিজাইন তোমরা দেখতে পাবা, তবে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আমি বলছি যে চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ব্যাটারি না থাকলেই সেটা কি গ্যালভানিক কোষ। আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি। মনে করো দুইটা এখানে যে দুইটা অর্ধকোষ আছে, অর্ধকোষটাকে আলাদা করে আমরা লবণ সেতু দিয়ে সংযোগ দিচ্ছি। এরকম হতে পারে এক পাত্রের মধ্যে আরেকটা পাত্র বসাই দিতে পারি। আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি তোমাদেরকে। ডিজাইনটা হলো এরকম। মনে করো একটা বড় পাত্র নিলাম, এটা বড় পাত্র, বড় পাত্রের মধ্যে আরেকটা পাত্র রাখলাম, বড় পাত্রের ভিতরে আরেকটা পাত্র রাখলাম। রেখা মনে করো এই এখানে প্রথম পাত্রে জিঙ্ক দণ্ডকে, এটা জিঙ্ক দণ্ড, আর দ্রবণটা হলো জিঙ্ক সালফেট দ্রবণ। আর এই যে দ্বিতীয় পাত্রে কপার দণ্ড, এটা কপার দণ্ড, এটা হচ্ছে কপার সালফেট দ্রবণ। তোমরা দেখতে পাচ্ছ যে এক পাত্রের ভিতরে প্রথম পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ, আর এই পাত্রের ভিতরে আরেকটা পাত্র ডুবাই দিলাম, কিন্তু জিঙ্ক সালফেট দ্রবণ কিন্তু ওই পাত্রের ভিতরে ঢুকবে না, ওই পাত্রের ভিতরে কপার সালফেট দ্রবণ থাকবে। ছোটো পাত্রের ভিতরে কপার সালফেট দ্রবণ থাকবে, কপার সালফেট এই পাত্র থেকে এই পাত্রে আসতে পারবে না, ঠিক আছে। এখন এই যে এদেরকে পরে গ্যালভানোমিটার, চাবি ইত্যাদি দ্বারা কী করতে পারবো, আমরা সংযুক্ত করতে পারবো। হ্যাঁ, এখন এই দুইটার মাঝখানে কিন্তু লবণ সেতু দিতে হবে। এখন মাঝখানে কি দিতে হবে, লবণ সেতু দিয়ে সংযোগ দিতে হবে। এটা আরেকটা ডিজাইন, ঠিক আছে। যদিও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে একটা পাত্র, কিন্তু আসলে একটা পাত্র না, একটা কক্ষ না, এটার ভিতরে কিন্তু দুইটা কক্ষ আছে। এটা একটা কক্ষ আর এটার ভিতরে কিন্তু আরেকটা কক্ষ আছে। দুই দ্রবণ কিন্তু দুই পাত্রে আছে, ঠিক আছে, দুই প্রকোষ বিশিষ্ট আছে, এবং এখানে কোনো ব্যাটারি নাই, সুতরাং এটা কি গ্যালভানিক কোষ, ঠিক আছে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা দেখো তো। হ্যাঁ দেখো, আরেকটা ডিজাইন আমি দেখাইলাম, নতুন ডিজাইন। এটা হচ্ছে দুই প্রকোষ বিশিষ্ট কোষ, এক পাত্রের ভিতরে এক দ্রবণ, ওই পাত্রের ভিতরে আরেকটা পাত্র ডুবাই দিলাম, সেই পাত্রের ভিতরে আরেকটা দ্রবণ রাখলাম, ফলে এটা জারণার্ধ কোষ, এটা হচ্ছে বিজারণার্ধ কোষ, আর পুরোটা মিলে কি হচ্ছে গ্যালভানিক কোষ, ঠিক আছে। আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি। লবণ সেতু যদি না দেই, মনে করো একটা পাত্র নিলাম, একটা পাত্র নিয়ে মাঝখানে একটা সছিদ্র পর্দা দিয়া পাত্রটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। মাঝখানে কি নিলাম, একটা সছিদ্র পর্দা, এটার নামে সছিদ্র পর্দা। এখন এই পাত্রে জিঙ্ক দণ্ড আর জিঙ্ক সালফেট দ্রবণ, আর দণ্ডটা হচ্ছে জিঙ্ক দণ্ড, আর এখানে কপার দণ্ড, কপার সালফেট দ্রবণ। আর মাঝখানে কি ডট ডট এই যে রেখাটা দেখা যাচ্ছে, এটা কি, এটা একটা সছিদ্র পর্দা,
সচিত্র পর্দা দিয়ে একটা পাত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম, অর্থাৎ একটা প্রকোষ্ঠকে দুইটা প্রকোষ্ঠে বিভক্ত করে ফেললাম কার সাহায্যে? সচিত্র পর্দার সাহায্যে। ছিদ্রযুক্ত পর্দা যেমন পার্চমেন্ট কাগজ, তারপরে অর্ধবেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন বা পর্দা বা পার্চমেন্ট কাগজ দিয়ে আমরা এটা কী করে ফেললাম? ভাগ করে ফেললাম। এই ছিদ্রের ভিতর দিয়া কিন্তু দ্রবণ চলাচল করতে পারবে না, কিন্তু আয়ন এবং ইলেকট্রন চলাচল করতে পারবে এই ছিদ্রের ভিতর দিয়া। এই ছিদ্রের ভিতর দিয়া এটা সচিত্র পর্দা। এই ছিদ্রের ভিতর দিয়ে কী চলাচল করতে পারবে? আয়ন এবং ইলেকট্রন চলাচল করতে পারবে, কিন্তু কোনো দ্রবণ এই পাত্র থেকে পাত্রে, এই পাত্র থেকে পাত্রে আসতে পারবে না। এখন এটাকে যদি তুমি সংযোগ দাও, গ্যালভানোমিটার, এই যে গ্যালভানোমিটার চাবি, এটার দ্বারা সংযোগ দাও, এটা চাবিকে, এটা জি, তো সেটাও কিন্তু গ্যালভানিক কোষ হবে। কারণ যদিও দেখা যাচ্ছে একটা প্রকোষ্ঠ, কিন্তু আসলে প্রকোষ্ঠ একটা না। সচিত্র পর্দার সাহায্যে আমরা দুইটা প্রকোষ্ঠে ভাগ করে ফেললাম, অর্থাৎ দ্রবণ কিন্তু দুইটা। আর গ্যালভানিক কোষে দ্রবণ দুইটা হবে, আর ইলেকট্রোলাইটিক কোষ বা তড়িৎ বিশ্লেষক কোষে শুধু একটা দ্রবণ হবে। শুধু দেখো পুরা পাত্র মিলে একটা দ্রবণই আছে শুধু, আর এখানে দুই দ্রবণ আছে, একটা হচ্ছে জিঙ্ক সালফেট, একটা হচ্ছে কপার সালফেট দ্রবণ। ঠিক আছে, তাহলে এইভাবে। আর সবচেয়ে চেনার সবচেয়ে সহজ পদ্ধতি যেটা বলছিলাম সেটা হলো এখানে কোনো ব্যাটারি থাকবে না। গ্যালভানিক কোষে কোনো ব্যাটারি থাকবে না বা বিদ্যুৎ উৎস থাকবে না। এই ব্যাটারি দেখেই তুমি চিনতে পারবা যে কোষটা কি ইলেকট্রোলাইটিক কোষ না গ্যালভানিক কোষ। এখন এই কোষটার মূল কাজ কি? ইলেকট্রোলাইটিক কোষের কাজ হলো এই কোষের সাহায্যে যেসব রাসায়নিক বিক্রিয়া সাধারণত সংঘটিত হয় না, নিজে নিজে সংঘটিত হয় না, ওইসব বিক্রিয়া সংঘটিত করা যাবে। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ বলা হয় এটাকে। যেমন পানিকে, যেমন একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাই আমি, মনে করো পানিকে যদি রেখে দেই, পানি কিন্তু নিজে নিজে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে না। এই বিক্রিয়াটা নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। পানি বিক্রিয়া করে যে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয় না। যেমন আমরা একটা গ্লাসে যদি পানি রেখে দিই, পানি কিন্তু নিজে নিজে বিক্রিয়া করবে না কখনো, করে হাইড্রোজেন অক্সিজেন হবে না। পানি বাষ্প হয়ে চলে যাবে, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু হবে না। পানি বাষ্প হয়ে চলে যাবে, বাষ্পের সঙ্গে কিন্তু H2। তাহলে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। কিন্তু যদি এই পানিকে যদি এই পাত্রে নিয়ে আমরা বিদ্যুৎ চালনা করি, অর্থাৎ বিদ্যুৎ চালনা করি, তাইলে কিন্তু পানি বিয়োজিত হবে, বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে যেসব বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, সেসব বিক্রিয়াকে সংগঠিত করার জন্য এই বিদ্যুৎ চালনা করতে হয়। এই বিদ্যুৎ চালনা করার জন্য এই ইলেকট্রোলাইটিক কোষটা ব্যবহার করা হয়। আর গ্যালভানিক কোষ হলো এই কোষে গ্যালভানিক কোষে সাধারণত স্বল্প মাত্রার বিদ্যুৎ উৎপাদন করা হয়। গ্যালভানিক কোষের সাহায্যে স্বল্প মাত্রার বিদ্যুৎ উৎপাদন করা যায়। ঠিক আছে, তাহলে স্বল্প মাত্রার বিদ্যুৎ প্রায় 1.5 ভোল্ট বা 2.2 ভোল্ট, মানে স্বল্প মাত্রার বিদ্যুতের সাহায্যে আমরা কী করতে পারবো? বৈদ্যুতিক লাইট চালাতে পারবো বা ছোটোখাটো ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা চালাতে পারবো এই গ্যালভানিক কোষের সাহায্যে। এই গ্যালভানিক কোষ হলো মানে প্রথম দিকে স্বল্প মাত্রা বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই গ্যালভানিক কোষের সাহায্যে, কিন্তু পরবর্তীতে এই ধারণাকে, কনসেপ্টটাকে কাজে লাগাইয়া বেশি মাত্রা বিদ্যুৎ উৎপাদন করা কী হয়? সম্ভব হয়। ঠিক আছে, এই ধারণাটাকে কাজে লাগানো হয়েছে, কাজে লাগায় পরবর্তীতে আরও বেশি মাত্রা বিদ্যুৎ উৎপাদন কি সম্ভব হয়েছে। আজকে আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে। এতক্ষণ তোমরা ক্লাসে থাকার জন্য তোমাদেরকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।